1872 সালের জ্যৈষ্ঠী মাসের আমাবস্যা তিথিতে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার সহধর্মিণী মা সারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। আর তার সাথে সাথেই কিন্তু উনি তার সারা জীবনের কর্মের ফল মায়ের পায়ে অর্পণ করেছিলেন। এই মাসে মূলত এই আমাবস্যাটিতে যত রকমের মরশুমিক ফল আছে, আম, জাম, লিচু, কাঁঠাল, সব রকম ফল দিয়ে কিন্তু মাকে পুজো করা হয় আর এবং মার সাজসজ্জাও করা হয়। তো আগের বছর যেহেতু আমাদের বাড়িতে পুজো হয়েছিল, আমরা সবাই আমাদের গ্রামের বাড়িতেই ছিলাম। এই বছর সেরকমটি হয়নি, তার জন্য আমরা নিজেরাই চলে গেছিলাম পুজো দেওয়ার জন্য। বছরের দুটো আমাবস্যা আমি পালন করি, একটা হচ্ছে দীপাবলি আমাবস্যা আর একটা হচ্ছে এই ফলহারিণী আমাবস্যা। চেষ্টা করি যে এই ফলহারিণী আমাবস্যার দিন না খেয়ে উপোস রেখে পুজো দেওয়ার জন্য। এখন সব কিছু আয়োজন করে নিচ্ছি পুজোর জন্য। আমার শ্বশুরবাড়ি গ্রামের বাড়িতে তো মা প্রতিষ্ঠা করাই আছে। দীপাবলি আমাবস্যাতে আমাদের অনেক বড় করে পুজো হয়। আমি আর আমার যা মিলে সুন্দর করে পুজোর সব আয়োজন করে দিই। পুজো প্রায় শেষের দিকে আমাদের যিনি নিত্যদিনের পুজো করেন পুরোহিত, উনিই কিন্তু আমাদের পুজোটা করে দিয়েছিলেন। আর সকাল থেকে আমিও উপোস ছিলাম। কোনো কারণবশত সৌমেনের একটা ইমার্জেন্সি কাজ পড়ে যাওয়াতে ও অফিস ছেড়ে আমাদের সঙ্গে যেতে পারেনি। আমি, মা, বাবা আর আমার কাকা শ্বশুর, আমরা চারজনেই গেছিলাম দুর্গাপুর থেকে। আর সৌমেন অফিসে থাকার পরেও কিন্তু উপোস ছিল। যখনই পুজো হয়ে গেছে ওকে বলার পরে উপোস ভাঙলো। এরপরে আস্তে আস্তে আমরা সবাই উপোস ভাঙলাম। খুব সুন্দর করে পুজো হয়ে গেছে। এইবারে উপোস ভাঙার পালা। যারা যারা বাঁকুড়া, পুরুলিয়ার দিকে থাকো তারা তো এই চপ মুড়ি স্পেশালিটি জানোই। আমার শ্বশুরবাড়ি গ্রামের বাড়িও বাঁকুড়াতে। আমাদের গ্রামের নাম হচ্ছে ছাতনা। যারা যারা এদিকে আছো আমার ফেসবুকে বা ইউটিউবে, তারা অবশ্যই একটা করে কমেন্ট করে যেও। আর প্রথম প্রথম জানো তো আমি এই মুড়ি চপের কনসেপ্টটা একদম পছন্দ করতাম না, কিন্তু আস্তে আস্তে এখন কিন্তু বেশ ভালো লাগে খেতে। তারপরে আর কোনো ভিডিও ক্লিপস নিইনি, রেস্ট করছিলাম, গল্প করছিলাম, সোজা চলে আসলাম লাঞ্চের সময়। লাঞ্চে অনেক কিছু রান্না করেছিল বৌদি আমাদের জন্য। সবাই মিলে অনেক দিন পরে, আমি তো প্রায় 6 মাস পরে গেছিলাম। লাস্ট গেছিলাম ওই দীপাবলি আমাবস্যার সময়, তারপরে আর অনেক কারণবশত যাওয়া হয়নি। আর এবার গিয়ে কিন্তু বেশ ভালো লাগছিল। এই উপরটাতে আমি আসার পরে এখন আসলাম প্রথম। বা এটা পুরো খুলে খুলে দেওয়া আছে না? এখানে ঘরটা ছিল, ঠাকুর ঘরটা। আচ্ছা, এটা এখন এটার বাবা দিয়ে যাওয়া যাবে না, এটারও উঠে উপরের দিকটা। আর ওই ঘরটা হয়নি, ভাঙা হয়নি। হ্যাঁ, আচ্ছা, ভালোই হচ্ছে। তাহলে আমাদের এসে এখন ছাদে হবে আড্ডা। হ্যাঁ রচনা, আমি জুতো পরে আসিনি, নাহলে ভেতরটায় যেতাম উপরটাতে।
চলো। আচ্ছা, এই দিক দিয়ে গেলাম আর এই দিক দিয়ে নেমে যাচ্ছি। ভেতর দিয়ে গেছি। আমাদের বাড়িটা এখন ভাঙা হয়ে গেছে, কেননা নতুন করে ঘরগুলো করা হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের মায়ের ঠাকুর দালান। তোমাদেরকে দেখিয়ে দিলাম, যদি সম্ভব হয়। এদিকে নেটওয়ার্কের তো অনেকটাই ইস্যু চলে। আমি যদি দীপাবলি অমাবস্যার সময় তো অবশ্যই আসবো, তখন চেষ্টা করব তোমাদেরকে ভালো করে ঘুরে দেখানোর জন্য আমাদের গ্রামটা। আজকে আর হাতে সময় নেই, কেননা বিকেল 5টা বাজতে বাজতেই আমরা দুর্গাপুরের দিকে রওনা দেওয়ার জন্য বেরিয়ে গেছিলাম। কেননা এখন বিকেল হতে হতেই না প্রচণ্ড ঝড় জল চলে আসছে, তাই রাস্তায় কোথাও যাতে কোনো প্রবলেম না হয় তার জন্য আগেই বেরিয়ে গেছি। আর এখানটায় বসেই আমাদের গল্প হয়, মানে যখন আমরা আসি এখানেই বসে থাকি। তার আগে দাঁড়াও, এখানকার ফুচকা আগে খেয়ে নিই। কেননা দুর্গাপুরেও আমি ফুচকা খাই, অনেক জায়গাতেই খেয়েছি। আমি জানি না কেন এই গ্রামের যে আমাদের পাশেই একজন আছে ফুচকা বানায়, এত দারুণ ফুচকা, কিচ্ছু বলার নেই। খুব কম জিনিস দিয়ে উনি ফুচকাটা করেন, কিন্তু খুবই ভালো লাগে। সবাই মিলে দাঁড়িয়ে কিন্তু আমরা অনেক আনন্দ করে ফুচকা খেলাম। সবাই মিলে খুব আনন্দ করে ফুচকা খেলাম। সবাই বলবো না, আমাদের ফ্যামিলির কিছু সংখ্যক লোক আমরা এখানে প্রেজেন্ট ছিলাম। আসলে সবার তো একই সময় একসঙ্গে দেখা করা হয় না, কেউ বাইরে থাকে, কর্মসূত্রে সবাই আলাদা আলাদা জায়গায় থাকে। সেই কালী পুজোর সময়টা আমরা সবাই এক হই। চেষ্টা করব অবশ্যই তোমাদের সঙ্গে এই বছর একটা ব্লগ করা, সবার সঙ্গে পরিচয় করিয়ে দিব। এইবারে আবার আমরা 4 জনে মিলে বেরিয়ে গেলাম, দুর্গাপুরের দিকে রওনা হচ্ছি। তো ব্লগটা আমার এইটুকুই থাকলো। কেমন লাগলো অবশ্যই জানিও। আমার দিনটা কিন্তু খুব ভালো কেটেছে, খুব শান্তি লাগছে 6 মাস পরে বাড়িতে পুজো দিয়ে। আর আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আজকের মতো আসি, দেখা হবে অন্য ব্লগে।